সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি ফ্রি বাজার বন্ধ করে দিলেন কেন? উপরি রোজগার হচ্ছে না বলে। আজকে প্রথম এপিসোড এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পথ চলা। আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেল দা ওয়ান ডিজিটালে। আজকে আমাদের সাথে আছেন বট বাবা বলে, যিনি সোশ্যাল মিডিয়ায় প্রখ্যাত, যার নামে প্রশ্নপত্র হয় রাজ্যের বিভিন্ন জেলাতে। তিনি শ্যামল জানা কাঁথির সন্তান। আজকে আমরা প্রথম এপিসোডে ওনাকে পেয়েছি। আমরা জানবো আজকে চড়াই উতরাই মধ্য দিয়ে কিভাবে তিনি এই গাছ লাগানোর নেশায় শুধু রাজ্য বা দেশ নয়, বিদেশের মাটিতেও পা দিয়েছেন। নমস্কার, স্বাগত জানাই। আজকে আমরা জানবো এই আপনার যে লড়াই, এই যে শ্যামল জানা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে শুধু নয়, হাই স্কুলের প্রশ্নপত্রে আপনাকে নিয়ে প্রশ্ন হয়, কোশ্চেন আসে, ছাত্ররা আপনাকে নিয়ে পড়াশোনা করছে এবং তার উত্তর দিচ্ছে। এই যে আজকের বট বাবা হয়ে ওঠা, বা সেই ছোট্ট একটা গ্রামের মানুষ, তারপরে একটা গ্রামের স্কুলে শিক্ষকতা, সেখান থেকে উঠে এসে আজকে বট বাবা সারা রাজ্যের মানুষের কাছে সমাদৃত। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে সরস্বতী পুজোয় 6টা পুজোর উদ্বোধন আছে। আমরা জানি মূলত যে রাজনৈতিক নেতারা বা কিংবা প্রশাসনিক কর্তারা কিন্তু এই উদ্বোধন অনুষ্ঠানগুলোতে যান, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনার 6খানা পুজোর উদ্বোধন ঠিক সরস্বতী পুজোর প্রাককালে আমরা বসে আছি। আমাদের দর্শকও ঠিক দেখতে পাবেন সরস্বতী পুজোর আগেই। তো আপনার শুরুটা, আমরা আনকাট এই প্রোগ্রামটার নাম রেখেছি কারণ আপনার এই জীবনের শুরু এবং শেষ, আজকের দিন, এই যে শেষ পর্যন্ত আজকে যেখানে দাঁড়িয়ে আছেন সেই পর্যন্ত যে পৌঁছানোর যে লড়াইটা, সেইটা আমরা শুনবো। প্রথমে আনকাটের সমস্ত দর্শককে শুভ যে বাগদেবী আরাধনার শুভেচ্ছা জানাই। আর সঙ্গে আমার সঙ্গে রয়েছেন আমার প্রিয় মানুষ রঞ্জন বাবু, ওনাকে শুভেচ্ছা জানাই। তো 2000 সাল থেকে ছোট্ট ছোট্ট পায়ে আমি যখন বটবৃক্ষরোপণ যাত্রা শুরু করি, তখন অনেকে আমাকে পাগল বলে ডেকেছিল যে বট গাছ রোপণ করছে, এ পাগল হয়ে গেছে, বট গাছ লাগালে বা কী লাভ। তো সেই পাগলের ডাক শুনতে শুনতে ছোট্ট ছোট্ট পায়ে যখন আমাদের স্থানীয়ভাবে বট বৃক্ষরোপণ করতাম, তখন অনেকেই বলেছে যে বট গাছের যে কাঠ না হবে জ্বালানি, না হবে সেখান থেকে কোনো ফল পাওয়া যায় না এবং ফার্নিচারও হবে না। সো সেই পাগলের ডাক শুনতে শুনতে ছোট্ট ছোট্ট পায়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত 23টি জেলা, ভারতবর্ষে যে 36টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশে 2236টি বট বৃক্ষরোপণ করেছি এবং রক্ষা করার কিন্তু প্রবল প্রয়াস জারি রয়েছে। না, আপনার শুরুটা বলুন। মানে একদম গোড়ায় একটা তো প্রাথমিক স্কুলের শিক্ষক, সেখান থেকে কিভাবে এই গাছের নেশা আপনাকে গ্রাস করলো বলতেই। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমার চাকরি জীবনের আগে থেকেই আমার এই বৃক্ষরোপণ যাত্রা। আমি জীবনে 3টে বড় অ্যাক্সিডেন্টের মুখ থেকে ফিরে এসেছি, 3টাই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। 1999, 1997, 99 এবং 2000 সালে। আমি ভাবি মানে এই যে 3বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আমি ভাবি জীবনের প্রত্যেকটা দিন শেষ দিন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে সেকাল। এবার এই যে জীবনটা বেঁচে আছি, এটা কিন্তু আমার জীবনে বোনাস টাইম। মনীষীরা বলে গেছে যে মরার আগে কিছু দাগ রেখে যা। তো আমার মতো একজন সাধারণ মানুষ কি বা দাগ রাখতে পারি, সেই উদ্দেশ্যে আমার এই ভেবে দেখলাম যে একমাত্র বৃক্ষরোপণ একটাই মাধ্যম, যেখানে মরে যাওয়ার পরেও শত শত বছর পরেও হয়তো আমার স্মৃতি হিসেবে থেকে যাব। এইভাবে পথ চলা শুরু আমার। আচ্ছা, আপনার শুধু বৃক্ষরোপণ নয়, আমরা দেখেছি যখন আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় কখনো কখনো বন্যা হয়, কোনো বছর দেখা যায় ভগবানপুর, পটাশপুর, এইসব যে এলাকাগুলো আছে উপকূল মানে সমুদ্র নদী এলাকাগুলো, সেখানে বন্যা হয়। সেখানে আমি দেখেছি যে আপনাকে ত্রাণ নিয়ে পৌঁছে দেয় মাথায় করে, কিন্তু তারপরেও আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যখন ছবি শেয়ার করেছেন অনেক কথা উঠে আসে, তো সেইটা কেমন লাগে? তো দেখুন, জিন্দা থাকলে নিন্দা হবেই। মানুষ সমালোচনা করবে, যখন কাজ করবেন তখন কিন্তু দেখবেন কিছু মানুষ আছেন যিনারা মানে কিছু না করেও সমালোচনা করে। সেগুলোকে আমি এখন সাধারণ মানে এই হিসাবে নিই, মানে সেটাকে আমি উৎসাহ হিসাবে নিই। আমি মানে
আমার জীবনে যে এই যতটুকু এই যে স্টুডিওতে আজকে বসছি, এটা কিন্তু জীবনে অনেক বড় পাওনা। এই স্টুডিও অবধি পৌঁছে দিয়েছেন কিন্তু এই সমস্ত সমালোচক বন্ধুরাই, ওনাদেরও ভূমিকা রয়েছে এত বড় মঞ্চে বসে দেওয়ার। আমি আমার জীবনের যেটা কর্মপ্রয়াস, আমি মনে করি জীবনে 30% আমার নিজের কর্মফল, মানে যেটা কর্ম করেছি, 30% রয়েছে আমার পরিবার, 30% শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং সমাজ মিডিয়া যে মিডিয়া বন্ধুরা, এবং 10% অবশ্যই ওই সমস্ত সমালোচক বন্ধুরা। সমালোচক বন্ধুদের নতমস্তকে কনিষ্ঠ প্রণাম জানাই। আপনারা আপনাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে আমাকে উৎসাহিত করেন, ভালোবাসা দেন, এর জন্য কিন্তু আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যখন দেখেন আপনাকে নিয়ে বিভিন্ন জেলা, মানে আমাদের শুধু জেলা নয়, পূর্ব মেদিনীপুর নয়, বিভিন্ন জেলায় যখন আপনাকে নিয়ে দেখছেন প্রশ্নপত্রে প্রশ্ন আসছে, ইংরেজিতে হচ্ছে, বাংলাতে হচ্ছে, তো তখন কেমন লাগে? মানে সেগুলো সত্যি জীবনে ভাবনার বাইরে, জীবনে ভাবিনি যে আমি কোনোদিন মানে প্রশ্নপত্রের প্রশ্ন রূপে আসবো। মানে যখন কোনো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় মানে আমার মেসেঞ্জারে ইনবক্স করেন যে স্যার অমুক স্কুলে আপনাকে নিয়ে ইংরেজিতে কোশ্চেন এসছে, মানে ভাবনার বাইরে। আমি যখন ভাবি যে আমার যে কাজগুলো, আমি মাঝে মাঝে ভাবি যে আমার কাজটা কি আমি সঠিকভাবে করছি, এই সমস্ত মানুষরা যখন কোশ্চেন করে আমাকে উৎসাহিত করেন, তখন আমি আমার যেটুকু সমালোচনা হয় সেগুলোর ঊর্ধ্বে মনে হয় যে ছুটে যাই, যে শুধু আমার জীবনের যে লক্ষ্য 5000 বটবৃক্ষ রোপণ এবং রক্ষা করা, সেটা নয়, আগামী দিনে যদি সুযোগ পাই 50,000 1 লাখ বটবৃক্ষ রোপণ করবো। আচ্ছা, এবার তো এইসব মানে পজিটিভ কথাগুলো হলো, আপনার জন্য সোশ্যাল মিডিয়ায় যে নেগেটিভ কথাগুলো আছে তার কয়েকটা পয়েন্ট আমি ধরব। সেটা হচ্ছে আপনি শিক্ষকতা করেন, অর্থনৈতিকভাবে কোনো সমস্যা নেই, তাহলে আপনি কেন মানে বৃক্ষরোপণের জন্য কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চান? অনেকে কমেন্ট করেছে, সেইখান থেকে আপনাকে প্রশ্ন করা। দেখুন, বৃক্ষরোপণ যদি আমার মূল বেতনটা কিন্তু এখানেই চলে যায়। হয়তো আমি যখন বলি না ছলে বলে কৌশলে কিংবা ভিক্ষা করে হলেও বট বৃক্ষরোপণ করবো, অনেকে হয়তো এটা নেগেটিভ ভাবে নেন। দেখুন, ইচ্ছা থাকলে হয়তো উপায় হয়। মানুষকে জাগানোর জন্য আমার এই কমেন্টগুলো আমি লিখি, যে ভিক্ষা করে অনেকে বলে যে আপনি এত টাকা বেতন পান, কেনই বা এগুলো করেন। এগুলো মানুষকে সচেতন করা যে এটা একটা রূপক হিসাবে ব্যবহার করা। আর অবশ্যই আমার এই বৃক্ষরোপণ যাত্রায় কিছু মানুষ আছেন যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমি না চাইলেও ওনারাও সহযোগিতা করেন। কখনো দেশ বিদেশে বড় বৃক্ষরোপণ যাত্রায় গেলে কেউ বা ট্রেনে টিকিট কেটে দিচ্ছে, এগুলো খরচ অনেকটাই রয়েছে। আমার নিজের বেতন থেকে করা সত্যি অনেকটা কঠিন হয়ে যায়, কারণ আমার যেটা লক্ষ্য রয়েছে 5000 বট বৃক্ষরোপণ শুধু নয়, রক্ষা করা, এটা কিন্তু নিজের বেতন থেকে করা সত্যিই কঠিন রয়েছে। আর ওই বাসের টিকিট, ট্রেনের টিকিট, কেউ বা থাকা খাওয়া দিচ্ছে, এগুলো পরম পাওয়া হয়ে থাকছে। আচ্ছা, এই আপনার পরম পাওয়া, যেখানে বাসের টিকিট কেউ দিচ্ছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনাকে কেউ থাকার জায়গা দিচ্ছে, কেউ খাওয়ার জায়গা দিচ্ছে। অনেকে বলেন যে বেতনের পরে একটা উপরি রোজগারের একটা রাস্তা হচ্ছে শ্যামল জানার এই বট বৃক্ষরোপণ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকা তোলা। দেখুন, আমার কাছে অনেক লোভনীয় অফার আছে। আমার রাত 12টা 1টার সময় হোয়াটসঅ্যাপে ভয়েস কল আসে। তো আমার যদি ইচ্ছা থাকতো আমি এখান থেকে প্রফিট করতাম। আমার যেটা মহাকাশ বাড়ি, অনেকেই খোঁজ নিয়ে অবশ্যই দেখেছে এবং দেখতেও পারেন, আমার টিনের চালার মহাকাশ বাড়ি, আর একটা পুরনো লটঝড়ে বাইক চাপি। আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন করতাম, তবে সত্যি বলছি আমি ওই 5000 বট বৃক্ষরোপণ নয়, 5 লক্ষ বট বৃক্ষরোপণ করি ছাড়বো, এটা আমার শপথ। আচ্ছা, আপনার বাড়ি উপকূল পাড়ে, মানে কাঁথিটা তো উপকূল পাড়েই, তো আপনি বট বৃক্ষকেই বাঁচলেন কেন? সমুদ্র পাড়ে তো আরো অনেক কিছু গাছ লাগানো যায়। তো বট গাছ আমাদের জাতীয় বৃক্ষ, ন্যাশনাল ট্রি। বট গাছ 700-800 বছর বেঁচে থাকে। বট গাছের যে ফল, সেটা কিন্তু পাখিদের জন্য, মানে পাখিদের প্রিয় খাবার। আর বট গাছের কাঠ না হবে ফার্নিচার, না হবে জ্বালানি। আর বট গাছ নিজে একটা ইকোসিস্টেম। একটি বট গাছ প্রত্যেক দিন প্রায় 70 থেকে 80 লাখ টাকার অক্সিজেন সরবরাহ করে, আর যেটা কিন্তু মানে অন্যান্য গাছ দিতে পারে না। মানে 100টা অন্যান্য গাছ সমান একটা বট গাছ। আমরা জানি এসি পার ডে প্রায় 17 টনের মতো কার্বন ডাই অক্সাইড নির্গত করে, আর বট গাছ কিন্তু অনেকটা সেটা শোষণ করে প্রকৃতিকে, মানে মানুষের থাকার বাসযোগ্য করে তুলছে, এটাই বলার। আর বট গাছ তো প্রচুর ইকোসিস্টেম নিজে। বট গাছের নিচে যে শীতলতা অন্যান্য জায়গা থেকে প্রায় 4-5 ডিগ্রি কম। আরো একটা বিষয় আপনার সোশ্যাল মিডিয়াতেই দেখা,
সেটা হচ্ছে যে বট বৃক্ষ যেখানে লাগাচ্ছেন বিভিন্ন মানে জেলায় তো ছেড়ে দেন, আমাদের উপকূলীয় বেল্টে ছেড়ে দেন, যেখানে যা পৌঁছানো সম্ভব নয় সেই সব জায়গায়ও আপনি লাগাচ্ছেন, দুর্গম রাস্তায়, পাহাড়ে বা সমুদ্রে, আপনার কি বলে বিভিন্ন জায়গায় আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই গাছটাকে রক্ষণাবেক্ষণ যে করতে হবে সেইটা কিভাবে করছে? শুধু লাগিয়ে দিয়ে দায়িত্ব শেষ করলাম সেটা তো নয়, সেটা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতেই না না একদম প্রশ্ন এসছে। না, প্রশ্ন তো থাকবেই। দেখুন, কাজ করতে গেলে প্রশ্ন থাকবেই। তো যেসব জায়গায় মানে দেশ বিদেশে বট বৃক্ষরোপণ করছি, অন্যান্য বাড়ি থেকে অনেকটা দূরে, সেখানে মূলত আমার যে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডরা ওনারা আমন্ত্রণ করেন, এবং দেখেছি সেই সব জায়গায় অন্যান্য রাজ্যে প্রচুর জায়গা, ফাঁকা জায়গা রয়েছে, যেখানে যারা আমন্ত্রণ করেন ওনারা আমাকে আগে জায়গা ঠিক করেন যে স্যার আমার এখানে বট গাছ লাগানোর জায়গা রয়েছে, আপনি আসুন, এই গাছটার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। তো সেই হিসাবে আমার যেখানে যাই বট বৃক্ষরোপণ করে আসি। আর সেই গাছগুলো কিন্তু পরে পরে আমার হোয়াটসঅ্যাপে অনেক জায়গার ছবি পাই যে গাছগুলো বেঁচে আছে, সেটা কন্যাকুমারী হোক কিংবা ভারত পাকিস্তান যে আটারি বড়া রয়েছে, ওয়াগা আটারি বড়া, কিংবা এই রয়েছে এই কামাখ্যা মন্দির, সব জায়গার বট গাছ কিন্তু প্রায় বেঁচে আছে। কিছু অবশ্যই মরবে, কেন ল অফ এভারেজ বলে আপনি সম্পূর্ণ 100% কখনো সফল হবেন না। মরে গেছে কিছু, সেগুলোকে অবশ্যই রিপ্লেস করব, এবং আগামী দিনে আমার যে 5000 বট বৃক্ষরোপণ যাত্রার এই অঙ্গ হিসাবে আমার আবার এইসব জায়গায় গিয়ে সেগুলো দেখার চেষ্টা করব। যদিও অনেক জায়গায় যাওয়া সম্ভব নয় দ্বিতীয়বার, কারণ কি 31টা রাজ্য একটা মানুষের মানে ঘুরতে হয়তো বহু বছর সময় লাগতে পারে, সেখানে আমি ঘুরে এসেছি। আগামী দিনে অবশ্যই সেগুলো আবার দেখার চেষ্টা করব। আমার দর্শকদের জন্য যারা আমাদের দা ওয়ান ডিজিটাল পেজ দেখছেন, যারা শ্যামলবাবুকে চেনেন, শ্যামলবাবু অনেকেই চেনেন যারা দেখছেন, শ্যামলবাবুর কাছে আমার একটা জিনিস জানা থাকবে, বা আমার দর্শকদের জন্য যারা নতুন দেখছেন, আপনি এখনো পর্যন্ত কোন কোন রাজ্যে, কোন কোন দেশে বট বৃক্ষরোপণ করেছেন? প্রথমে নর্থ ইস্টের যে 7 সিস্টার্স, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কর্ণাটক, তেলেঙ্গানা, তারপর কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, দাদরা হাভেলি, দমন দিউ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, রাজস্থান আপাতত বট বৃক্ষরোপণ করেছি। আমার বাকি রয়েছে আর 5টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্য: উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ আর লেহ লাদাখ, জম্মু, এটা রয়েছে। আর শীঘ্রই আমার স্বপ্ন রয়েছে শ্রীলঙ্কা বট বৃক্ষরোপণ যাত্রা। আর প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং বাংলাদেশে বট বৃক্ষরোপণ করেছি। শ্রীলঙ্কাটা যাব, অশোক বন যেখানে সীতা দেবীকে রাবণ মানে রেখেছিলেন, এখান থেকে নিয়ে গিয়ে সেখানে বট বৃক্ষরোপণ করবো। আর কলম্বো ইউনিভার্সিটিতে বট বৃক্ষরোপণের একটা স্বপ্ন রয়েছে, এবং জায়গাও ঠিক হয়ে গেছে, সেটা প্রস্তুতি চলছে। আপনি যেগুলোতে বাকি আছে এখনো, সেই বাকি দেশগুলোতে যাবেন, তার কি স্পন্সর জোগাড় হয়েছে? না, দেখুন, যে খায় চিনি তাকে যুগায় চিন্তামণি, আমি এটা এই মূল মন্ত্রে বিশ্বাস করি। আর যখনই আমি কখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, সেটা অবশ্যই কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি স্পেশালি কাউকে বলি না যে আপনাকে এটা দিতে হবে, মানে কেউ না কেউ শুভাকাঙ্ক্ষী মানুষ পাশে দাঁড়িয়ে যান। এই জন্য যারা শুভাকাঙ্ক্ষী মানুষ আমার পাশে দাঁড়ান, প্রত্যেককে নতমস্তকে কুনিশ প্রণাম স্যালুট জানাই। আমার এই বট বৃক্ষরোপণ যাত্রা যদিও আমি একা শুরু করেছি, কিন্তু এটা এখন আমার একা নেই, এটা বহু মানুষ এখন পাশে দাঁড়িয়েছেন। এই রঞ্জন বাবুর মতো মানুষেরাও পাশে রয়েছেন, এই ক্যামেরার পেছনে যিনি রয়েছেন উনিও পাশে রয়েছেন। কারণ কি, এত বড় মঞ্চে ইনারা আমাকে আমন্ত্রণ করে আজকে যে উৎসাহিত করলেন, আমার এই 5000 বট বৃক্ষরোপণ যাত্রা অবশ্যই থেমে থাকবে না। যতদিন নিঃশ্বাস থাকবে, যতদিন বেঁচে থাকবো, আর সমালোচনা মাথায় নিয়ে এগিয়ে যাব। আমি জানি আমি কোনো ভুল কাজ করিনি, ছলে বলে কৌশলে কিংবা ভিক্ষা করে হলেও 5000 নয়, সেটা 5 লাখ অব্দি বট বৃক্ষরোপণ এবং রক্ষা করার প্রয়াস করব। আপনি কিছুদিন আগে দেখছিলাম সুন্দরবনে ম্যানগ্রোভ লাগানোর একটা উদ্যোগ নিচ্ছিলেন, সেটা কি আপনি বট গাছ থেকে কনভার্ট হয়ে সেখানে যাচ্ছেন? না, দেখুন, আমাদের সুন্দরবন আমাদের
কলকাতা শহরের যে কার্বন ডাই অক্সাইড সেটা সুন্দরবন সেটা টেনে নেয়। আমরা জানি ম্যানগ্রোভ গাছ কিন্তু অক্সিজেন ছাড়ে না, কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে টেনে সেটা মাটির ভিতরে নিয়ে যায়। তো সেই উদ্দেশ্যে সেই সুন্দরবন এলাকাকে প্রণাম করার জন্য আমার যাত্রা ছিল। যদিও সেখানে আমার 200 পিস বট গাছ ছোট ছোট চারা রেখে এসেছি, সেটা একজনের নার্সারিতে। কেননা যেখানে গেছিলাম সেই মরিচঝাপি দ্বীপের পাশে কুমিরবাড়ি দ্বীপ, সেটা প্রচুর মানে দুর্গম এলাকা, নৌকা পথে প্রায় 2.5 ঘন্টা, বাড়ি থেকে প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা দূরে। সেই বট গাছগুলোর উপর রেখে এসেছি, সেগুলো বড় হলে আগামী দিনে সুন্দরবনে বট বৃক্ষ রোপণ করবো। সেই সঙ্গে ম্যানগ্রোভটাও রোপণ করলাম, কারণ কি ম্যানগ্রোভও কিন্তু মানুষ যে জাতিকে টিকিয়ে রাখার জন্য অন্যতম উপকার করছে। শুধু ম্যানগ্রোভটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে না, যখন কোনো পশ্চিমবঙ্গের উপর দিয়ে বড় ঝড় ঘূর্ণিঝড় যায়, তখন কিন্তু ওই ঝড়ের প্রথম ঝাপটাটা এই ম্যানগ্রোভ গাছই মানে বাধা মানে গতি কমিয়ে দেয় এবং সমুদ্রের যে স্রোত এবং ভূমিক্ষয়ও রোধ করে। যার জন্য ম্যানগ্রোভ বেছে নিয়েছি এবং আগামী দিনে কিন্তু আমার ইচ্ছা রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে যে সমুদ্র এলাকা রয়েছে, যেখানে যেখানে ম্যানগ্রোভ লাগানোর সুযোগ রয়েছে, সেখানে অবশ্যই ম্যানগ্রোভ রোপণ করার প্রয়াস থাকবে। আচ্ছা, এই গাছ লাগাচ্ছেন আপনি, সমাদৃত হচ্ছেন সমাজে, সমাজের যারা নতুন নবপ্রজন্মকে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ থাকবে, বিজ্ঞানীরা বলছেন, বিশেষজ্ঞরা, সুমেরু এবং কুমেরুর বরফ গলছে। এই বরফ গলে গেলে কিন্তু মানে বরফ গলছে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে এই বরফ গলা জল আমাদের যে সমুদ্রে মিশছে, সমুদ্রের জলস্তর বেড়ে গেলে কিন্তু আমরা এই মুহূর্তে যে স্টুডিওতে বসছি, এই স্টুডিও কিন্তু একদিন কালের নিয়মে হয়তো জলের তলায় চলে যাবে। প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ থাকবে, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, শুধু স্লোগানে নয়, দয়া করে বাস্তবায়ন করুন। আমি বট গাছ রোপণ করছি বলে যে সকলকেই বট গাছ রোপণ করতে হবে এমন কোনো মানে নেই। আপনারা সুযোগ পেলে বাড়ির ছাদে একটা টবে একটা যে কোনো ধরনের গাছ রোপণ করুন, সে তুলসী গাছ হতে পারে কিংবা একটা লেবু গাছও হতে পারে। আমাদের ইচ্ছা শক্তিটাই নেই মনে হয়। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, অন্তত জীবনের একটা দিন মানে আমরা জানি প্রত্যেক 4 বছর অন্তর লিপিয়ার হয়, লিপিয়ারের ফেব্রুয়ারি মাসের একটা দিন বেড়ে যায়, 28 তারিখের বদলে 29 হয়ে যায়। সেই জীবনের একটা দিনই লিপিয়ারের একটা দিন একটা সারাদিন শুধু বৃক্ষরোপণ নয়, আপনার বাড়ির পাশে যদি কোনো গাছ হেলে যায় কিংবা কেউ কাটছে, সেটা কিন্তু আমার অবশ্যই রক্ষা করতে হবে। লাগানোর থেকে কিন্তু বাস্তবিক রক্ষা করার দরকার রয়েছে। গাছ যেমন লাগাতে হবে, ঠিক তেমন রক্ষাও করতে হবে। নতুন প্রজন্মের কাছে আমার আবেদন থাকবে, অবশ্যই বৃক্ষরোপণ এবং রক্ষা করার অবশ্যই প্রয়াস করতে হবে। আপনি বট বৃক্ষ লাগানোর উদ্যোগ নিয়েছেন, নতুন প্রজন্মকে বার্তা দিচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে গাছ নিধন হচ্ছে, সেই উপকূল বেল্ট হতে পারে, আপনার বাড়ির পাশে হতে পারে, আমার কাঁথি শহর হতে পারে, কিংবা জেলার বিভিন্ন জায়গায় যেভাবে রাস্তার পাশে গাছ কাটা হয় বা সমুদ্রের পাশে কংক্রিটের ওয়াল উঠে যাচ্ছে, সমুদ্র দখল হয়ে যাচ্ছে। একটা সময় আমরা দেখতাম যে ঝাউ বাগান, তারপরে কেয়া জঙ্গল, এখন সেটা নেই। সেটা নিয়ে কি বলবেন? দেখুন, প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। মানুষ জাতিকে জাগতে হবে। একদিন মানে এই পৃথিবীর বুকে কিন্তু ডাইনোসর বলে একটা জীব ছিল, বিশাল আকৃতির। সেই ডাইনোসর কিন্তু কালের নিয়মে বিলীন হয়ে গেছে। মানুষ সবচেয়ে বড় বুদ্ধিমান জীব, কিন্তু বুদ্ধিমান জীব হলেও আমরা কিন্তু নির্বোধের মতো কাজ করছি। কালিদাসকে আমরা বোকা বলি, যে ডালে বসে ডাল কাটছিল, যে ডালে বসছিল সেই ডালই কাটছি। কালিদাস বোকা নয়, আমরাই বোকা, যে আমরা সেই কালিদাসের গল্প দেখেও আমরা সচেতন হইনি। আমরা যে ডালে বসছি সেই ডালই কাটছি। প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব সকলের, আর সকলকে এটা অবশ্যই রক্ষা করতে হবে। শুধু সেই সমুদ্র পাড়ে মানে ঝাউ গাছ লাগিয়ে কাটিং করে দিচ্ছি, তার যে প্রকৃত রূপ বাড়তে দিচ্ছে না, এটা কিন্তু ভাবনার বিষয় রয়েছে। মানুষ জাতি অবশ্যই সংকটে রয়েছে, প্রত্যেকে জাগতে হবে। মানে আমি তো অবশ্যই প্রত্যেকটা মানে নির্বাচন ইস্তাহারে রাজনৈতিক দলদের কাছে হাত জোড় করে অনুরোধ করব যে অবশ্যই এই নির্বাচনী ইস্তাহারে বৃক্ষরোপণ এবং রক্ষা নিয়ে সচেতন হতে হবে, এই বার্তাটা দিতে হবে। এবং আমার ইচ্ছা রয়েছে দিল্লিতে গিয়ে কোথাও হয়তো একটু ছোট্ট করে ধর্ণা দেওয়ার, যে
প্রত্যেকটা দলের কাছে যাওয়ার ভাবনা রয়েছে যে আপনারা দয়া করে নির্বাচনী ইস্তারে এই বৃক্ষরোপণ এবং রক্ষা নিয়ে একটা মানে সংস্কার থাকবে, উন্নয়ন থাকবে, কিন্তু বৃক্ষরোপণ এবং রক্ষা নিয়ে আশা করি মানে কেউ ভাবে না, ভাবতে হবে। একদম আড্ডার শেষে আর দুটো প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি ফ্রি বাজার বন্ধ করে দিলেন কেন? উপরি রোজগার হচ্ছে না বলে? ফ্রি বাজার বন্ধ হয়নি, আমার ফ্রি বাজার চলছে। ফ্রি বাজার মূলত পুরনো পোশাক এবং নতুন পোশাকের গল্প আমরা সেগুলো নিয়ে দুস্থ মানুষদের কাছে পৌঁছে দেওয়া। ফ্রি বাজারটা আপাতত যেহেতু আমাদের কাঁথির সন্নিকট এলাকাগুলোতে মানে দুস্থ মানুষ এক লপ্তে পাওয়া মুশকিল, আমি কি করি এখন ওই পুরনো পোশাকগুলো তুলে নিয়ে যে প্রত্যন্ত এই পশ্চিমাঞ্চল রয়েছে না বা পশ্চিমবঙ্গের মানে জঙ্গলমহল সেসব জায়গায় দিয়ে থাকি। ফ্রি সেলুন যেমন চলছে তেমনি ফ্রি বুক স্টল চলবে। সমালোচনা থাকবে, ওই সমালোচনা মাথায় নিয়েই আমি আমার কর্ম করে যাও ফলের আশা করো না, এই মন্ত্র নিয়ে আমি এগিয়ে যাবো। মানে সমালোচনাকে গুরুত্ব নয়, কাজের কাজটা করে যেতে হবে। সমালোচনা দেখুন থাকবেই, আপনি যে কোনো ধরনের কাজ, একমাত্র সমাজে তারই সমালোচনা হয় না যে কোনোদিন মুখ দিয়ে কথা বলে না। আপনি কথা বললেই আপনার সমালোচনা হবেই, অতএব সমালোচনাকে আমি গুরুত্ব দিই না। সেটা সমালোচনা ছিল, আছে, থাকবে। পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংস অবধি সমালোচনা আপনার কেউ না কেউ করবে। আপনি যার জন্য করেছেন সে হয়তো আপনার করছে সমালোচনা, আপনি যার জন্য কিছু করেননি সে হয়তো সমালোচনা করছে। সমালোচনাকে মাথায় নিয়ে এগিয়ে যাবো, আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব আগামী দিনে আপনাদের ভালোবাসাকে মাথায় নিয়ে। একদম শেষ প্রশ্নে যাব, কোনোদিন যদি কোনো দল থেকে ভোটে দাঁড়াতে বলে আপনি কি দাঁড়াবেন? তো অবশ্যই আমার কাছে সত্যি বলছি, আমার কাছে চাপ যেমন আছে আমার কর্মে, সমালোচনা আছে, তেমনি অভাবনীয় লোভনীয় অফার সব রয়েছে। তো আমি সাধারণ মানুষ হিসাবে খেপা শ্যামল জানা বট বাবা হিসাবে থাকতে চাই। আপাতত মানে রাজনীতি নিয়ে ভাবি না, আমি সাধারণ ভোটার হিসাবে থাকতে চাই। আর যারা সমালোচনা করেন অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। না কেন আপনি আপনার কথা মতো রাজনীতিতে কি ভালো মানুষ নেই? না অবশ্যই আছে, কিন্তু তা তো ওটা রাজনীতি করতে হলে যে বুদ্ধির দরকার সেই বুদ্ধি আমার নেই, কারণ এই রাজনীতি অনেক মানে গভীর বিষয়, সেই গভীর বিষয় আমি নেই। আমি বট বাবা হিসেবেই থেকে যেতে চাই। আমাদের দর্শকদের বলবো শ্যামল জানার সাথে একদম ঘরোয়া আড্ডায় মানে তার গোড়া থেকে আজকের পর্যন্ত আজকে যেখানে তিনি দাঁড়িয়ে সবটাই তুলে ধরলাম। উনি একদম পরিষ্কার বললেন সমালোচনা থাকবে, তার মধ্যে নিজেকে কাজ করতে হবে, ঘাত প্রতিঘাত থাকবে, পরিবার থাকবে, সব কিছুর মধ্যে দিয়েই হাসি মুখে নিজের কাজে নিজের গতিপথে এগিয়ে যেতে হবে। আর তার মধ্যে দিয়েই কিন্তু আজকে শ্যামল জানা কিন্তু বট বাবার পরিচিত লাভ করেছেন সোশ্যাল মিডিয়াতে। এখানেই আমরা শেষ করব। নমস্কার শ্যামলবাবু। নমস্কার আমাদের সমস্ত দর্শকদের জানাই। আপনারা দেখুন আগামী পর্ব আনকাটের যে আগামী পর্ব আসবে, আর আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ান ডিজিটাল। নমস্কার।